সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে তোমরা যার যার বাড়িতে আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। তো এই করোনা ভাইরাসের কারণে যেহেতু তোমাদের বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ, তো তোমাদের পড়াশোনাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য আজকে আমার এই অনলাইন ক্লাসের আয়োজন। তো আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়টি নিয়ে। হিসাব বিজ্ঞানের আজকে আমরা দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আলোচনা করব। যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রতিদিন অহরহ অর্থাৎ অসংখ্য ঘটনা ঘটে থাকে। তো সেখান থেকে যেগুলো শুধু অর্থের অঙ্ক পরিমাপ করা যায়, শুধু সেগুলোকেই হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তো তোমাদের প্রশ্নে যেভাবে থাকে যে কতগুলো ঘটনা দেওয়া থাকে, সেখানে থেকে ক নম্বর প্রশ্ন এরকম থাকে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খতে যেভাবে দেওয়া থাকে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। গ নাম্বার যেভাবে দেওয়া থাকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। অথবা উপরোক্ত ঘটনাসমূহ হতে হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও যে এ সমান এল প্লাস ই। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন পৃষ্ঠা নাম্বার 21, এখান থেকে আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। তো তোমরা যার যার বই থেকে দেখে নিবে যে 1 নম্বর প্রশ্নে কি আছে। রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসের উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। তো প্রথম যে প্রশ্নটা সেটা সলভ করার জন্য আমরা পুরোটা আগে একবার রিডিং দেখে নেব যে এখান থেকে কোনটি ব্যবসায়িক লেনদেন নয়। তোমরা অবগত আছো বা জানো যে ব্যবসায় প্রতিষ্ঠানে অনেক ঘটনা ঘটে থাকে। এর মধ্যে যেটি শুধু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বা টাকা দ্বারা পরিমাপযোগ্য বা যে ঘটনাগুলো হিসাব সমীকরণের কোনো উপাদানকে প্রভাবিত করে, শুধু সেই ঘটনাগুলোই লেনদেন। তো আমরা প্রথমে এই ঘটনাগুলো একবার রিডিং করে নিব। ডিসেম্বরের 1 তারিখে যেটা আছে, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। তো এটি একটি লেনদেন, কারণ এখানে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে এবং মালিকের মূলধন বৃদ্ধি পাইছে। ডিসেম্বরের 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। এইখানেও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তো এটি লেনদেন। ডিসেম্বরের 5 তারিখ ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। বন্ধুরা, একটু বলে নেই যে ব্যবসায় প্রতিষ্ঠানে লেনদেন সমূহ হতে হিসাবে লিপিবদ্ধ করা হয় দুই ভিত্তিতে। একটা হচ্ছে নগদান ভিত্তিতে, একটা হচ্ছে বকেয়ার ভিত্তিতে। তো নগদে বাকিতে যত লেনদেন সংঘটিত হয় সেগুলো যদি আর্থিক অবস্থার পরিবর্তন করে বা আনে, আমরা শুধু সেগুলোকেই লেনদেন হিসাবে লিপিবদ্ধ করব। তো এখানে ধারে পণ্য ক্রয় এটিও একটি লেনদেন। ডিসেম্বরের 7 তারিখ নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা, এটিও লেনদেন। ডিসেম্বরের 10 তারিখ মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, একটু বলে নেই যে হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞানসম্মত নির্ভরযোগ্য পদ্ধতি। তো হিসাব বিজ্ঞান কতগুলো ধারণা বা নীতির উপর প্রতিষ্ঠিত। তোমরা তোমাদের বইয়ের আর্থিক বিবরণী অধ্যায়ের 149 পৃষ্ঠায় সেখানে হিসাব বিজ্ঞানের কতগুলো নীতি দেওয়া আছে। তো তার মধ্যে একটি হচ্ছে মালিকানা শত নীতি, অর্থাৎ তুমি সবসময় নিজেকে এরকম মনে করে, অর্থাৎ একজন হিসাব রক্ষক বা একজন করণিক মনে করে এই লেনদেনগুলো হিসাব রাখবে বা লিপিবদ্ধ করবে। ব্যবসায় সত্তা ধারণা অনুযায়ী মালিক এবং ব্যবসায় প্রতিষ্ঠানকে আলাদা মনে করা হয়। যদিও এই ব্যবসায়ের মালিক ওই ব্যক্তি, কিন্তু তারপরও ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মালিককে আলাদা মনে করা হয় কোন ধারণা অনুযায়ী? মালিকানা শত ধারণা অনুযায়ী। তো তোমাকে শুধু নিয়োগ দেওয়া হয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য, মালিকের কোনো ব্যক্তিগত বা পারিবারিক হিসাব রাখার জন্য তোমাকে নিয়োগ দেওয়া হয় নাই। তো এখানে মালিকের পারিবারিক বা ব্যক্তিগত যত হিসাব আসবে সেগুলো এখানে আসবে না, সেগুলো এখানে লিপিবদ্ধ হবে না। তো যেহেতু ডিসেম্বরের 10 তারিখে মালিকের ব্যক্তিগত ঘটনা এখানে এসেছে, সুতরাং এটি লেনদেন নয়। ডিসেম্বরের 15 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো বা প্রদান,
এখানে ফরমাইশ কি, আমরা যদি এটা ইংরেজি বলতাম যে অর্ডার করা হলো, অর্ডারের বাংলা এখানে ফরমাইশ লেখা হয়েছে, তাহলে আমরা সহজে বুঝতে পারতাম। তো যেহেতু মাত্র ফরমাইশ করা হয়েছে বা অর্ডার দেওয়া হয়েছে, এখনও টাকা পয়সার কোনো আদান প্রদান হয়নি, তো এইটি লেনদেন নয়। ডিসেম্বরের 20 তারিখ পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, হ্যাঁ এটি একটি লেনদেন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ক নম্বর প্রশ্নটা একটু সমাধান দেখো তোমরা, যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। তা আমরা দেখলাম 2017 সালের রিফাত এন্টারপ্রাইজের ডিসেম্বরের 10 এবং ডিসেম্বরের 15 তারিখ এই দুটি ঘটনা লেনদেন নয়। তা আমরা এই দুটি ঘটনা লিখে আমরা মোট পরিমাণ নির্ণয় করেছি। এই প্রশ্নের এটাই হচ্ছে সমাধান, এটা কঠিন কিছু না। আশা করি তোমরা এই দুটা বিষয় বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সৃজনশীল প্রশ্ন 1-এর খ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে a সমান l প্লাস e, তো e উপাদানের আমরা এটাকে ভেঙে এভাবে লিখতে পারি c প্লাস r মাইনাস ex মাইনাস d। অর্থাৎ মালিকানা সত্ত্ব এই উপাদানটিকে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো হচ্ছে 4টি: মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। তো এখানে মালিক যদি ব্যবসায় তার ব্যক্তিগত তহবিল থেকে কোনো অর্থ প্রদান করে, তো সেটা মালিকের মূলধন। ব্যবসায় যদি কোনো আয় হয় তাহলে এর মাধ্যমে ই বাড়বে। অন্যদিকে দুটি উপাদান হচ্ছে এক্সপেন্স, ব্যবসায় যদি কোনো খরচ হয়, ব্যয় হয় বা কোনো ক্ষতি হয় তাহলে ই কমবে, মালিকের ইকুইটি কমবে। আর মালিক যদি ব্যবসা থেকে কোনো নগদ টাকা বা পণ্য নিজের ব্যবহারের জন্য নিয়ে যায় তাহলে সেটা উত্তোলন নামে লিপিবদ্ধ হবে এবং ই হ্রাস পাবে। তাহলে চলো আমরা এই ঘটনাগুলো থেকে বা এই লেনদেনগুলো থেকে আমরা এর কারণ নির্ণয় করার চেষ্টা করব। ডিসেম্বরের 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এখানে হিসাব সমীকরণের কি কি উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটেছে দেখি আমরা। ব্যবসায় নগদ টাকা আসলো 5 লক্ষ টাকা, তো নগদ টাকা একটা সম্পদ, এই জন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মালিক যেহেতু ব্যবসায় 5 লক্ষ টাকা মূলধন স্বরূপ এনেছেন, তাহলে মালিকের ক্যাপিটাল দিয়েছেন, তাহলে ক্যাপিটাল দিলে কি হয়, ই বৃদ্ধি পেয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো হিসাব সমীকরণের এ মানে অ্যাসেট বাড়ছে, সম্পদ বাড়ছে এবং মালিকের ইকুইটি এই উপাদান বৃদ্ধি পেয়েছে। তাহলে এ এবং ই উপাদান বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক জমা বাড়ছে। ব্যাংক জমা হচ্ছে সম্পদ, চলতি সম্পদ, তো সম্পদ বাড়ছে। অন্যদিকে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তার মানে সম্পদ হ্রাস পাইছে। তাহলে এখানে হিসাব সমীকরণে শুধু এক পক্ষ অর্থাৎ বাম সাইড অ্যাসেট, এটা হ্রাস বৃদ্ধি ঘটছে। তোমরা একটু খেয়াল করো যে হিসাব সমীকরণের এ উপাদান হ্রাস বৃদ্ধি পেয়েছে। এরপরে ডিসেম্বরের 5 তারিখ ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, ধারে পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর ব্যয় বাড়লে ই কমে, ইকুইটি কমে, তাহলে ই হ্রাস পেয়েছে। আর যেহেতু এটা বাকিতে ক্রয় করা হয়েছে অর্থাৎ অপরপক্ষ প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে, তো এটা এক ধরনের দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি হিসাব সমীকরণের ই উপাদান হ্রাস ও এল বৃদ্ধি পেয়েছে। এরপরে ডিসেম্বরের 7 তারিখ নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। নগদে পণ্য বিক্রির ফলে প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে। নগদ টাকা এক ধরনের চলতি সম্পদ, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয়ের মাধ্যমে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পেয়েছে। তো আয় বৃদ্ধি পেলে ই বাড়ে, ইকুইটি বাড়ে। তো তোমরা দেখো 7 তারিখের যে হিসাব সমীকরণের এ ও ই উভয় উপাদান বৃদ্ধি পেয়েছে। এরপরে ডিসেম্বরের 10 এবং ডিসেম্বরের 15, এটা আমরা কতে সলভ করেছি, এই দুইটা ঘটনা লেনদেন নয়। ডিসেম্বরের 20 তারিখ পাওনাদারকে পরিশোধ, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের কাছে
অন্য কোনো পাওনাদার বা অন্য কেউ টাকা পেত, তাহলে তাকে পরিশোধ করা হয়েছে। তাহলে আগে যে প্রতিষ্ঠানের যে দায় ছিল সেই দায়টা কমেছে, অর্থাৎ এল কমেছে, আর প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, নগদ টাকা চলতি সম্পদ, তাহলে এখানে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমরা একটু বোর্ড খেয়াল করি যে এখানে হিসাব সমীকরণের এ ও এল উপাদান উভয় হ্রাস পেয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সৃজনশীল 1-এর খ নং সমস্যাটি বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা তোমাদের বইয়ের অন্যান্য যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সৃজনশীল প্রশ্ন 1-এর গ নংটা সমাধান করার চেষ্টা করব যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তো এখানে আমরা সহজ কৌশলের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের কৌশল শিখেছিলাম। তো সেই পদ্ধতি প্রয়োগ করে আমরা এখানেও মানে সমীকরণ ও লেনদেনের প্রভাব দেখাতে পারবো। তোমরা একটু বোর্ড খেয়াল করো যে বোর্ডে আমি এখানে লিখে রাখছি সব মানে সম্পদ ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট প্লাস হবে, আর সম্পদ বা ব্যয় মানে সব হ্রাস পেলে ক্রেডিট, তাহলে কি হবে মাইনাস। এরপরে দেখো এখানে আছে আদম বাড়লে ক্রেডিট মানে প্লাস হবে, আদম হ্রাস পেলে ডেবিট মানে মাইনাস হবে। তো যেটা মাইনাস ফিগার সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তো তোমরা এই টেকনিক ফলো করে, অর্থাৎ এখানে সব আর এখানে আদম, অর্থাৎ এইটা সবের বিপরীত হবে আদম, অর্থাৎ এখানে বাড়লে ডেবিট মানে প্লাস, এখানে বাড়লে ক্রেডিট মানে হচ্ছে প্লাস। তো আমরা এইভাবে সৃজনশীল 1-এর গ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। তো দেখো 2017 সালের ডিসেম্বরের 1 তারিখ যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে আমরা এখান থেকে দুইটা পক্ষ বের করব। ব্যবসায় নগদ টাকা আসলো, নগদান ডেবিট, নগদ টাকা সম্পদ বাড়লে ডেবিট, তার মানে এখানে প্লাস হবে, আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মূলধন হচ্ছে মালিকানা বাড়লে কি হয় আমরা একটু খেয়াল করি। আদমের এখানে কি আছে হচ্ছে মালিকানা শুধু মানে বাড়লে কি হয় ক্রেডিট মানে কি প্লাস, তার মানে যেটা প্লাস ফিগারটা আমরা ব্র্যাকেটের বাইরে লিখবো, আর যেটা মাইনাস ফিগার সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে প্রথম যে লেনদেনটা সেটা কি পরিবর্তন আসলো, যে এখানে প্রতিষ্ঠানের নগদ মানে সম্পদ বৃদ্ধি পাইছে, আমরা এটা ব্র্যাকেটের বাইরে লিখছি। অন্যদিকে মূলধন বৃদ্ধি পাইছে, আমরা মালিকানা শর্তের অধীনে লিখছি। আচ্ছা, এরপরে আছে ডিসেম্বরের 3 তারিখ কি বলা আছে যে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে এটার জাবেদা কি, আমরা এটা দুটো পক্ষ বের করব যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। আমরা এটা একটু খেয়াল করি, সব বাড়লে ডেবিট হলে প্লাস, আর সব যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হলে মাইনাস। তার মানে এখানে ব্যাংক জমা একটা চলতি সম্পদ এবং নগদ এটাও একটা চলতি সম্পদ একদিকে বাড়ছে একদিকে কমছে। তাহলে দেখো একটু খেয়াল করো যে এখানে নগদ প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, এই জন্য এটা আমরা মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখছি। অন্যদিকে ব্যাংক বৃদ্ধি পাইছে মানে সম্পদ বৃদ্ধি পাইছে, যেটা বৃদ্ধি পায় সেটা আমরা ব্র্যাকেটে ছাড়া লিখবো, ব্র্যাকেটের বাইরে লিখবো। আচ্ছা, এরপরে আছে ডিসেম্বরের 5 তারিখ বলা আছে কি ধারে পণ্য ক্রয়, এটা যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এটার আমরা একটু এই সাইড খেয়াল করি যে এখানে আদমের এখানে কোনটা বাড়লো কোনটা কমলো, যে ক্রয়ের মাধ্যমে খরচ বৃদ্ধি পাইছে, আর খরচ বাড়লে আমরা একটু এই সাইডে দেখি ব্যয়, যে ব্যয় হ্রাস পেলে বা ব্যয় বাড়লে কি হয় ডেবিট এখানে কি প্লাস, ব্যয় বাড়লে ডেবিট। আচ্ছা, আরেকটা কি আছে এখানে পাওনাদার এখানে পাওনাদার দায় বৃদ্ধি পাইছে, তার মানে এখানে দায় বৃদ্ধি পেলে কি হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, ক্রেডিট মানে প্লাস। তাহলে আমরা এখানে কি লিখলাম, এটা প্লাস। আচ্ছা, এখানে যেটা হলো যে ক্রয় হলো একটা ব্যয়, আমরা এখানে একটু দেখি যে মালিকানা শর্তের যে উপাদানগুলো আছে এখানে একটা আছে এক্সপেন্স ব্যয় বৃদ্ধি পাইলে এটা কমে,
এই জন্য আমরা কি করছি, মালিকানা শর্তের অধীনে আমরা এটা কি করছি, লিখছি। মালিকানা শর্ত কমছে, তার মানে ব্র্যাকেটের মধ্যে লিখছি। আচ্ছা, এরপরে কয় তারিখ যেটা আছে 7 তারিখ। 7 তারিখে কি বলা আছে, নগদ পণ্য বিক্রয়। নগদ পণ্য বিক্রি করার ফলে কি প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে, নগদ টাকা আসছে, নগদ আর ডেবিট, সম্পদ বাড়ছে, সম্পদ বাড়ছে, আমরা নগদে ঘরে টাকা লিখছি। এরপর বিক্রয়, বিক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পেয়েছে। আয় বাড়লে কি হয়, আয় বাড়লে ক্রেডিট, ক্রেডিট মানে প্লাস, তার প্লাস তার মানে হচ্ছে যে এটা আয় বাড়লে ই বাড়ে, তার মানে মালিকানা শত বাড়ছে। এরপরে আছে 20 তারিখ, ডিসেম্বরের 20 তারিখ, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, তার মানে দায় কমছে আর হচ্ছে নগদ টাকা কমছে। তাহলে এটা যাবে দেখি পাওনাদার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে একটু খেয়াল করো যে এখানে আমরা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ নগদ টাকা চলে গেছে, তো সম্পদ হ্রাস পাইছে, তার মানে ক্রেডিট, আমরা এটা ব্র্যাকেটের মধ্যে লিখছি। আর হচ্ছে দায় আদম মানে দায়, দায় হচ্ছে কি হলো এখানে, দায় হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেলে কি হয়, ডেবিট হয়, ডেবিট মানে মাইনাস, তার মানে আমরা মাইনাসে লিখছি, ব্র্যাকেটের মধ্যে লিখছি। তাহলে আমরা যদি হিসাব সমীকরণের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের যে সহজ কৌশল আছে, এই দুটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এই যে লেনদেন আছে সেগুলো আমরা হিসাব সমীকরণে দেখাতে পারবো। যে এইটার বিপরীত হচ্ছে এইটা, মানে সব এবং আদম। এইটা এখানে যেটা ডেবিট হয় সেটা প্লাস হয়, এখানে যেটা ক্রেডিট হয় সেটা হচ্ছে মাইনাস। এদিকে যেটা বাড়ে সেটা হচ্ছে ক্রেডিট, ক্রেডিট হলে প্লাস, আর এদিকে যেটা হ্রাস হয়, হ্রাস হলে ডেবিট, ডেবিট হলে এদিকে যেটা মাইনাস। আর মাইনাস ফিগার যেগুলো সেগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে এখানে একটা আলাদা ঘর করে দেওয়া আছে যে উদ্বৃত্ত। আমি এখানে আলাদা আলাদা উদ্বৃত্ত নির্ণয় করিনি, কারণ হচ্ছে যে এইভাবে তোমরা অনেক সময় বেশি লাগবে এবং ঝামেলার মধ্যে পড়বে। তো আমরা একেবারে শেষে এসে আমরা উদ্বৃত্ত নির্ণয় করছি, যে আমরা এটা হচ্ছে আমাদের সমানের ঘর, যদি শেষে দুই সাইডের যোগফলই সমান হয় তাহলে আমাদের সমীকরণের প্রয়োগ ঠিক আছে, এটা ধরে নিতে হবে। আর যদি দুই সাইড না মিলে, যোগফল যদি কম বেশি হয়, তাহলে তোমার সমীকরণের প্রয়োগ ভুল, এটা মনে করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা বিষয় একটু কনফিউজ, সেটা আমি একটু বুঝিয়ে বলি। যে আমরা ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের যে সহজ কৌশল শিখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে সব মানে সম্পদ আর ব্যয়, এটা বাড়লে ডেবিট প্লাস হয়, আর হ্রাস পেলে ক্রেডিট হয়, অর্থাৎ মাইনাস হয়। তো আমাদের সমীকরণের এখানে এই সাইডে বাম সাইডে শুধু আছে সম্পদ, এখানে ব্যয় নাই। ব্যয়টা আছে কোথায়, ব্যয়টা আছে ইকুইটির মধ্যে, মালিকানা শর্তের মধ্যে। অর্থাৎ এখানে যদি ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা শর্ত কমে, আয় হলে মালিকানা শর্ত বাড়ে। তাহলে আমরা এখানে যে 5 তারিখে যেটা ডিসেম্বর 5 তারিখ হারে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট মানে খরচ বাড়ছে, খরচ বাড়লে মালিকানা শর্ত কমে। আমরা এটা একটু খেয়াল করি, মাইনাস ইএক্স, যে এখানে মাইনাস ফিগার আছে দুইটা, ব্যয় এবং উত্তোলন, এই দুটার মাধ্যমে হচ্ছে মালিকানা শর্ত কমে। আর মালিকের মূলধন এবং ব্যবসায় আয় হয়, তাহলে এই দুটার মাধ্যমে মালিকানা শর্ত বাড়ে। তাহলে আমরা 5 তারিখের সেটা হচ্ছে ধারে পণ্য ক্রয়, ক্রয়ের মাধ্যমে ব্যয় বাড়ছে, মালিকানা শর্ত কমছে 25,000 টাকা। অন্যদিকে দায় বাড়ছে, তো এদিকে দায় বাড়লে ক্রেডিট প্লাস, প্লাস হলে আমরা ব্র্যাকেটের বাইরে লিখবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সৃজনশীল একের গড়টা বুঝতে পেরেছো। তো এই নিয়মে তোমরা তোমাদের বইয়ের বাকি অঙ্কগুলো বাসায় করার চেষ্টা করবে। আর জাবেদা নির্ণয়ের যে সহজ কৌশল তোমাদেরকে এর আগের লেকচার আমি দেখিয়েছিলাম, সেটা আয়ত্ত করে তোমরা এই সমীকরণে লেনদেনের প্রভাবগুলো আশা করি ভালোভাবে দেখাতে পারবে বা পরীক্ষায় সহজেই অ্যান্সার করতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।